প্রাচ্যের মাঝে প্রতিচির এক অনন্য ছোঁয়া, বহুজাতিক আর বর্ণিলের শহরের নামই দুবাই। প্রিয় দর্শক, আরব আমিরাত সফরের নতুন একটি গল্পে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। লাইক বাটনটা চেপেই ভিডিও দেখার সাথী হতে পারেন। আরবের মরুঘিরে আজ নানা রঙের খিল, পাপ আর পুণ্যের মাঝে, ইতিহাস আর বর্তমানের মাঝে সমন্বয়ের অমিল। বিশ্বব্যাপী পর্যটকের স্বপ্ন মাখে সব ইনস্টাগ্রামের রিল। দুবাইয়ে একবার গেলে সবই লাগা শুরু হয় বর্ণিল। প্রিয় দর্শক, এবার দুবাই, শারজা, আবুধাবি আর ফুজাইরা ঘিরে কিছু গল্প শুরু করছি। এগুলো সংযুক্ত আরব আমিরাতেরই এক একটি আমিরাত। বাংলাদেশি পর্যটকদের পছন্দের শীর্ষে থাকায় দুবাই নগরী, চলুন আবারও আমার সাথে ঘুরে দেখি সুরম্য সব অট্টালিকা আর রাস্তাঘাটের মাঝে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত। ঢাকা থেকে আবারও বেরিয়ে পড়ছি একটা আন্তর্জাতিক সফরে। এটা কিন্তু এবছর আমার দ্বিতীয় সফর চলছে। এর আগে ঠিক কয়েকটা দিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর বেরিয়ে আসলাম। যেহেতু ইতিমধ্যে দুবাই একবার ভ্রমণ করেছি, আজ থেকে প্রায় একটা বছর আগে একাধিক পর্ব করেছিলাম, তাই স্বাভাবিকভাবে এখন পর্যন্ত পুরান তথ্যগুলো কিন্তু বহাল আছে। নতুন করে আমি খুব বেশি কথা বলবো না। একটা জিনিস বলতে পারি, এবার আমার যাত্রার সঙ্গে কিন্তু ট্রাভেল আর্কিটেক্ট, অর্থাৎ ট্রাভেল আর্কিটেক্টের সৌজন্যে আমার সমগ্র দুবাই যাত্রাটা কিন্তু আয়োজিত হচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগের তথ্য ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যেতে পারেন। জানিয়ে রাখছি, ঢাকা থেকে চলছি কিন্তু ইউএস বাংলার ফ্লাইটে। আমার বোর্ডিং পাস সাথে রাখা আছে। পড়েছে জনপ্রতি প্রায় 54,000 টাকা। আমি ওয়ান ওয়ে টিকিট কেটেছি ঢাকা থেকে দুবাইয়ের পথে। এরপরে আমি দুবাই থেকে আবুধাবি হয়ে সৌদি গিয়ে, সৌদি থেকে কিন্তু আমি ঢাকাতে ফেরত আসবো। তো সব কিছু কিন্তু ধাপে ধাপে ওয়ান ওয়ে করে কেটে রাখা আছে। তার পাশাপাশি আমার যে ভিসাটা সাথে আছে, এটাও কিন্তু ট্রাভেল আর্কিটেক্টের সৌজন্যে করা হয়েছে। বাংলাদেশি টাকা প্রায় 16,000 টাকার আশেপাশে। বর্তমান সময় যে সময়টাতে আমি চলছি, 2024 সালের মার্চ মাস নাগাদ, সেই সময়টাতে কিন্তু প্রায় 16,000 টাকার আশেপাশে খরচ পড়ছে। তো কথা না বাড়াই, বিকাল 5:10 ফ্লাইট, বেরিয়ে পড়ছি। সকলে দোয়া রাখবেন। চলছি নতুন গন্তব্যের দিকে। বাকি কথা ধাপে ধাপে হতে থাকবে। বছরে বারবার দেশের গণ্ডি পার হবার ভেতর কিছু বহুকাল জমা অন্তর্দৃষ্টি কাজ করে। একসময় ভ্রমণটা অভ্যাসে পরিণত হয়। যাত্রাপথের ছোট ছোট অভিজ্ঞতাগুলো নিয়ে আর বাঁধ ভাঙা উচ্ছ্বাস উত্তেজনা থাকে না। মন পড়ে থাকে একদম ওপারের সীমান্তে কখন পৌঁছাবো এই রবে মনের আকাশ সেজে থাকে। সীমান্ত পার হবার প্রতি ধাপের গল্পগুলো আপনাদের বহুবার বলেছি, নিশ্চয়ই আরও বলবো। তবে ছোট পর্দায় বসে আপনার আঙ্গুলের একটি স্পর্শ আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে হৃদয়ের চৈত্র ছাওয়া দুপুরে বসন্তের হাওয়া লাগিয়ে দিতে পারে। যাই হোক, ইউএস বাংলা বিমানের আকাশতরণী বাইতে আমরা বাসে চেপে কিছু পথ ছুটছি। বিমানে এবার উঠছি ইউএস বাংলার চিরচেনা বোয়িং 737-800-এ আবারও। আপনারা কি জানেন, যুগ যুগ ধরে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বিমান বোয়িংয়ের 737 মডেলের শাখাগুলো। দুবাইয়ের পথে স্বাগত জানাচ্ছি। 5 ঘন্টা 40 মিনিটে আমরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাইতে অবতরণ করব বলে আশা করছি। অবশেষে হাওয়ায় জাহাজে চড়ে হাওয়ার পানে ছুটছি। হাওয়ার লহরী তার অদৃশ্য পরশে হাওয়ার জাহাজকে ভাসতে সাহায্য করছে। বিদায় জানাচ্ছি চিরচেনা ঢাকাকে। বিকেলের একদম শেষ ভাগে ভানুর দীপশিখার তাপদাহে ঢাল হয়ে আমাদের সানগ্লাস সেজে বিমানের এক একটি স্বচ্ছ জানালা। দর্শক, পার হতে হবে কিন্তু প্রায় 3,500 কিলো পথ। এই পথে কিন্তু একাধিক সাগর, উপসাগর আমাদের সঙ্গী হচ্ছে। ঢাকা থেকে আমাদের যে 5:10 ফ্লাইট ছিল ইউএস বাংলায়, এটা কিন্তু ইতিমধ্যে প্রায় আধা ঘন্টার কাছাকাছি বিলম্ব করেছে। তবে ফ্লাইটে চড়ে বসার সাথে সাথে ফ্লাইট কিন্তু কোনো রকম কোনো সময় না দিয়ে আকাশে উড়ে গেছে। আমার এই পাশের জানালা থেকে দেখতে পাচ্ছি সূর্যাস্তের পরের প্রকৃতি
একটা কমলা আকাশ আমাদের কিন্তু সঙ্গী হয়েছে। জানালার পাশে যে সিট পেয়েছি, বোয়িং 737-800 এয়ারক্রাফটে চলে যাচ্ছে। পা রাখার জায়গায় কিন্তু খারাপ পাইনি, মোটামুটি চলে আর কি। তো প্রায় 5.5 ঘন্টা যাত্রা, অনেক আশা নিয়ে চলছি এবং ধাপে ধাপে আপনাদেরকে যাত্রাপথের গল্পগুলো বলছি। গোধূলিবেলা পার করেই আমরা অন্ধকার আকাশের কুলহারা ভুবনে ছুটছি। হাজার হাজার ফুট উপরে ভেসে বিমানবালার আমাদের হাতে নৈশভোজ তুলে দিচ্ছে। হাতে যা পেলাম তা পেটকে আধা প্রশান্ত করার জন্য যথেষ্ট। মাংস, ডাল আর ভাত, স্বাদ খারাপ না। বাঙালি দামালদের প্রশান্ত করতেই যেন পানির সাথে একটু কেক এসছে। জানিয়ে রাখি, এ চেয়ারে হাত মেলে খেতে বেশ কষ্ট পেয়েছি। 30-এরও বেশি সহস্র ফুট যে বেয়েছি, তাও নীলাম্বরের কানিও পেরোয়নি। তবে নিচে ইতিমধ্যে ধরা দিয়েছে আরব আমিরাত। দুবাই আমরা প্রায় পৌঁছেই গেছি, আর তা আমাদেরকে জানান দিচ্ছে দীপ্তিমান শহরের হাজার হাজার আলোর রেখা। মরুভূমির পাশে যেন তারাভরা এক বাগান সেজে আছে আলোর শহর দুবাই। সত্যি তাদের নগর পরিকল্পনাবিদদের প্রশংসা করতেই হয়। ওই যে দূরে মাথা তুলে আছে বিশ্বখ্যাত বুর্জ খলিফা, তাকে ঘিরে দুবাই শহরের রমরমা সব আয়োজন। নিচে একটু তাকিয়ে দেখুন না, দুবাই বিমানবন্দর কি করে জ্বলছে। এগুলো দেখতে দেখতেই আমরা চোখে তারাবাতির ঝলকানি মেখে অবতরণের প্রস্তুতি নিচ্ছি। দেশ থেকে ফ্লাইট ছেড়েছিল কিন্তু মোটামুটি আধা ঘন্টা দেরিতে, কিন্তু এখানে এসে পৌঁছালাম পাক্কা 1 ঘন্টা দেরিতে। এখানে ইমিগ্রেশন পার করলাম কিন্তু অটো গেট দিয়ে, অর্থাৎ এখানে কোনো পাসপোর্ট কন্ট্রোল অফিসারের মুখোমুখি হতে হয়নি। এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমি অপেক্ষা করছি কে আমাকে নিতে আসছে। হয়তো আমার নাম ধরে কেউ দাঁড়ায় থাকবে। হাই, দিস ওয়ান মিস্টার রাশিক। পেয়ে গেছি আমার পিক আপকে। আমার নাম হাতে নিয়ে কিন্তু দাঁড়ায় ছিল। আমার পাশ দিয়ে কার রেন্টাল দেখতে পাচ্ছি, টাকা ভাঙানোর জায়গাটাকে সব কিছু দেখা যাচ্ছে, তবে সিম কার্ড এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আমার এই এয়ারপোর্ট পিক আপ সহ সকল ভ্রমণ সেবাই পেয়েছি ভ্রমণ প্রতিষ্ঠান ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে। তাদের সাথে যোগাযোগের তথ্য ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবেন। শেষমেশ গাড়িতে ওঠার সুযোগ পাচ্ছি, মনে হলো যেন অনেক লম্বা সফর। দুবাইয়ের মেট্রোপলিস প্রায় 1600 বর্গ কিলোমিটার জুড়ে আছে। বিরাট এই শহরে রাস্তার ব্যাপ্তি অসাধারণ। দুবাই ট্রাফিক ব্যবস্থাপনায় কড়া আইন মানা হয়, তাই এনাদের পথঘাট সুশৃঙ্খল। কমতি আছে শুধু জমাট বাঁধা জল ব্যবস্থাপনার। আজকাল দুবাইয়ের জন্য তা বেশ প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমরা বিমানবন্দর থেকে পুরানো দুবাইয়ের অন্তর্ভুক্ত বার দুবাই অঞ্চলে ছুটছি। পথে দেখছি শহরের নান্দনিক কত রূপ। দুবাইতে হোটেলে চেক ইন করে
বের হয়ে গেছি হচ্ছে খেতে, এবং একা বের হয়নি, দেখেন কে আছে। এই চেহারাটা কিন্তু আপনাদের কাছে যথেষ্ট পরিচিত। আমার এবারের কিন্তু দুবাই যাত্রার সঙ্গী, এর আগের বারে যে ছিল সেই শুভই কিন্তু। তো ঘটনা যেটা হয়েছে, শুভ আমার থেকে একটু আগে এসে পৌঁছেছে, অর্থাৎ আমি এসে পৌঁছলাম রাতে, আর ও পৌঁছেছে হচ্ছে দুপুরে। আমাদের হোটেল কিন্তু একসাথে কাটা, ওর আর আমার ফ্লাইটটা একসাথে মেলেনি, কিছু কারণে মেলেনি আর কি। তো ওর কাজ ছিল হচ্ছে ও হোটেলে গিয়ে চেক ইন করে ও বিশ্রাম নিয়েছে, আর আমি এখানে রাতে এসে এখন আমরা মিলেমিশে খেতে বের হয়ে গেছি। তো আমাদের হোটেলটা হচ্ছে হোটেল এক্সেলসিয়ার, এবং এটা হচ্ছে বারদুবাই অঞ্চলে, এবং আমাদের হোটেল থেকে মোটামুটি 8-10 মিনিট হেঁটে গেলে তারপর আপনি একটা সুন্দর একটা মহল্লার মতন পাবেন, যেখানে আপনার মেট্রো স্টেশন আছে, তার পাশাপাশি খাওয়া দাওয়া সহ বিভিন্ন ব্যবস্থা আছে। কেমন গেল তোমার ফ্লাইট? কি বলবো, দুঃখের ঘটনা ভাই। অনেক লম্বা ট্রানজিট, তাই না? প্রায় 10 ঘন্টা, 9 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি আর কি। আর তার মধ্যে তো ওই যে ওয়েদার খারাপ ছিল, ডিলে হয়েছে, মনে করেন আকাশেই ফ্লাই করছে প্রায় 1 ঘন্টার মতন, ল্যান্ডিং করতে পারিনি। এখন শান্তি করে খাও, স্যুপ আসছে আর বাকি জিনিসপত্র চলে আসতেছে। স্যুপের স্বাদ কেমন? ভালো, ভালো আছে। স্যুপটা মজা। আর স্যুপের সাথে নিয়েছি হচ্ছে আপনার ফ্রাইড রাইস, তার সাথে আছে হচ্ছে পনিরের তরকারি। তো এই ফ্রাইড রাইসটা পড়েছে 16, পনিরের তরকারিটাও মনে হয় 15-16 এরকম কিছু একটা। আর যে ভেজিটেবল স্যুপ নিয়েছি 2জন, স্যুপগুলো পড়ছে হচ্ছে 10 করে, সাথে পানি আছে 1 দিরহাম করে। আর যদি চা কফি কিছু খাই তাহলে আরও 1 থেকে 1.5 করে পড়বে। আমি যে সময়টাতে ঘুরছি তখন 1 দিরহাম সমপরিমাণ বাংলাদেশি টাকায় 32 থেকে 34-এর ভিতর পড়ছে। চলে আসছি হোটেলে, এটার নাম হচ্ছে গ্র্যান্ড এক্সেলসিয়ার হোটেল, যথেষ্ট বড় বিল্ডিং। শুভ, ঢুকো। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে প্রায় একটা সপ্তাহ থাকবো। প্রথম প্রবেশেই লবির দৃশ্য অতিথিদের নজর কাড়ে। একটি আন্তর্জাতিক 4 তারকা মানের হোটেলে যা যা সুবিধা আশা করতে পারেন তাই আমরা পেয়েছি এখানে। গ্র্যান্ড লবির মাঝের 2টা লিফট বেশ আকর্ষণীয়, এগুলোতে চড়ে ওঠানামার সময় হোটেলের দৃশ্য দেখতে ভালো লাগে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে শেষমেশ ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক যেই হোটেলটাতে আমরা রাত্রি যাপন করছি। প্রথমত বলে রাখছি, হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড এক্সেলসিয়র বারদুবাই। দুবাইয়ের বিখ্যাত ওল্ড টাউনে বারদুবাই অঞ্চলে কিন্তু এই হোটেলটা। আপনি যদি হোটেলের সাজসজ্জা দেখেন, একটু আলো আধারির কিন্তু আয়োজন, অর্থাৎ এটাই সর্বোচ্চ আলোকসজ্জা আমরা রুমের ভিতরে পেয়েছি। যদি আপনি সমগ্র রুমটার আকার আকৃতি দেখেন, খেয়াল করে দেখছেন, যথেষ্ট বড় আকার আকৃতির রুম, মোটামুটি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিশাল আয়োজন। আমরা থাকবো কিন্তু একটা সপ্তাহ সরাসরি এই রুমে, 6টা রাত্রির আয়োজন। আমরা অনেক কিছু কেনাকাটা করে এসেছি, ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে রেখে দিব জুস, দুধ, লাবাং, চকলেট, পানি থেকে শুরু করে মোটামুটি একটা আয়োজন করে আসছি আর কি। রুমের একটা কোনায় আমরা বসার মতন সোফা পেয়েছি। আর দুবাইয়ের কিন্তু চার্জিং সকেট আমাদের বাংলাদেশি চার্জিং সকেটের সাথে মিলে। আমি যদি একটু দেখাই দিতাম, এই যে পাশ দিয়ে দেখছেন, ওই যে 3 পিনের যে চার্জিং সকেটগুলো হয় আমাদের দেশে, ঠিক সেই আয়োজনটাই কিন্তু এখানে। ওয়ার্ড্রব এসছে, লক সেফ থাকবে, পাদুকার ব্যবস্থা থাকবে। এনাদের কিন্তু সুইমিং পুল আছে, সনা আছে, জিম আছে, এগুলো সব কিছুতে কিন্তু ফ্রি অ্যাক্সেস, এবং সুইমিং পুলটা কিন্তু রুফটপ সুইমিং পুল। খেয়াল করে দেখছেন কত বড় আয়োজন। হ্যাঁ, আমি যদি ঠিক এই জায়গা থেকে যদি আমি দেখাই প্রশস্তভাবে ঘরটা দেখেন, বিশাল। এবং এই রুমটা কিন্তু ট্রাভেল আর্কিটেক্টে আয়োজন করেছে। ওনারা বলছিল যে আমরা সাধারণত ক্লায়েন্টদেরকে যে রুমটা দেই, খুব ক্লায়েন্টরা খুব পছন্দ করে, তা আমারও মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে। ওয়াশরুমটা দেখাই দিই, বড়, ছিমছাম, সুন্দর ওয়াশরুম। তো প্রতি রাত্রে যদি ইনাদের থেকে সরাসরি কাটেন
500 দিরহামের আশেপাশে এটা খরচ পড়ছে নাস্তা সহ। বা আপনি যখন রমজান মাসে আসছেন হয়তো নাস্তাটাকে ওনারা সেহেরির সাথে এটাকে আয়োজন করে দিতে পারেন। তো যেটাই হোক, আপনার বাংলাদেশি টাকায় প্রায় 16,000 টাকার আশেপাশে এটা খরচ পড়ছে সকালে নাস্তা সহ এই ঘরের প্যাকেজ। আর আমি যাদের মাধ্যমে এসেছি, যারা আমার সমগ্র দুবাই ভ্রমণটাকে আয়োজন করেছে, তাদের সাথে আমি এটা 10,000 টাকার আশেপাশের একটা খরচে পেয়েছি, সেই যে নাস্তা সহ। সকালে দেখা হচ্ছে, শুভরাত্রি। আমাদের উপরতলা থেকে দৃশ্য হচ্ছে এরকম, এই যে লিফট চলে আসছে আমাদের। শুভ, আমার বাসাটা কেমন লাগছে? অনেক সুন্দর। দেখছো কত সুন্দর বাসা বানাইছি? সেটা বানাইতে কত টাকা লাগবে? কয়েকশো কোটি লাগবে। আজকে সকালে কিন্তু নাস্তা সারলাম ওই যে ওই পাশটাতে, লবির দৃশ্যটা দেখা যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। দুবাইতে হাঁটতে বের হচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে সিম কার্ড কেনা। সিম কার্ড কিনতে ওদের এখানে হচ্ছে ডিইউ নামের একটা অপারেটর আছে, আরটা আছে হচ্ছে এতিসালাত। গতবার আমি এতিসালাতে সিম কার্ড ব্যবহার করেছি, এবার করব হচ্ছে ডিইউ, এবং আমি কিনতে চাই হচ্ছে ই সিম। আর ই সিম কিনতে আপনাকে সরাসরি ওই যে ওগুলার আউটলেটে যেতে হবে, অফিসিয়াল আউটলেটগুলোতে। তো রণদি, চলো। কি শুভ, রোদ কেমন লাগে? এখনো কি গরম লাগছে বেশি? না, অতটা তাই না, এখনো পর্যন্ত না। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কিন্তু তাপ আছে, রোদের উত্তাপ আছে। মিডল ইস্ট তো, যে গুগল ম্যাপ দেখে দেখে ব্রাউজ করছি। ডিইউ স্টোরটা দেখাচ্ছে 14 মিনিট হাঁটতে হবে, 950 মিটার দূরে আছে। সোজা গিয়ে ডানে যেতে হবে, ওই সোজা যাব, তারপর ডানে মোড় নেব। দেখাই দিই আমাদের হোটেলের দালানটা কিন্তু এই যে পাশ থেকে, যথেষ্ট বড় একটা হোটেল। পুরাটা ওই যে ওই পিছের দালানটা হচ্ছে সেই হোটেল। তাপমাত্রা কিন্তু 30ও না, কিন্তু ইতিমধ্যে প্রচুর গরম লাগছে। মানে শরীর ঘামছে না, কিন্তু রোদের উত্তাপটা আমি শরীরে খুব সহজে বুঝতে পারছি। মধ্যপ্রাচ্যের ব্যাপারটা কি জানেন, এই যে একদম সূর্য থাকে মাথার উপর, পুরা মনে হচ্ছে খারাপভাবে আকাশে সূর্য দেখছি। আর এখন যেখানটাতে এসে পৌঁছালাম, আমার আশপাশ দিয়ে কিন্তু শারাফ ডিজিটা খুব কাছে। মানে আমার যে হোটেলটার নাম হচ্ছে কি জানি, গ্র্যান্ড এক্সেলসিয়র, গ্র্যান্ড এক্সেলসিয়র বার্ড দুবাই। এটা থেকে হচ্ছে শারাফ ডিজিটা খুব কাছে, ওই যে ওই পাশে। যারা দেখবেন যে দুবাইতে আইফোন কিনতে চান বা জিনিসপত্র কেনাকাটা করতে চান ইলেকট্রনিক্সের, দেখবেন সবসময় শারাফ ডিজিটা আপনার একটা ভালো বিকল্প। অনলাইনেও দেখবেন খুব ভালো ভালো রেট পাওয়া যায়। কালকে রাতে আমরা এই পথে গেছিলাম, এই পথে সোজা গিয়ে ওইদিকে গিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি। ভাইরা কি বাংলাদেশি নাকি? ভালো আছেন? কয় বছর হলো আছেন? 17 বছর। সেই অবস্থা, এই এক দেশেই? আচ্ছা আচ্ছা। এখন কোন দিকে যাচ্ছেন? এটা কি কোথাও পৌঁছাই দিবেন? এসির কাজে। এখানে এসির কাজ কত করেন চার্জ করেন আপনারা একদিনের কাজ করলে? কাজের উপর ডিপেন্ড করে। তাই? হ্যাঁ, মানে কাজের কোয়ালিটি। 100, 150, 200 এরকম 400, 500 এরকম হয়। তাই? সবচেয়ে যত বেশি হবে কাজের হ্যাঁ, অ্যামাউন্টটা তত বেশি হয়। আর হ্যাঁ, সাধারণ যেটা এসি চেকিং, ধরেন বাসায় ডাকবো একটু চেক করব, কি হয়েছে সমস্যা, ওটা আপনার সার্ভিস চার্জটা দিলে হয়েছে। আমার সার্ভিস চার্জ কত টাকা? কেউ 100 টাকা দিয়ে, কেউ 50 টাকা। আর ধরেন এসির গ্যাস রিফিল করব, গ্যাস আপনার এখানে আমাদের মিটার আছে। হ্যাঁ, হ্যাঁ, কতটুকু গ্যাস লাগতেছে ওই হ্যাঁ, অনুযায়ী আমরা চার্জ করি। হ্যাঁ, যদি ফুল গ্যাস হয় হ্যাঁ, তাহলে আপনার 2 টনের এসিতে 2 টন এসিতে 200 টাকা আসে, 180 টাকা। 200, 180। ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। দেখলেন? ও, বুর্জ খলিফা দেখা যায়, ওই যে বুর্জ খলিফা দেখতে পাচ্ছি। দেশে কিন্তু আমরা সব কিছু অনেক সস্তায় পাই, বুঝছেন? আপনার এখানে ওনারা কি বলছে, 200, 180 এরকম রেঞ্জে হচ্ছে তারা চার্জ করবে যদি আপনি 2 টনের একটা এসি পুরা যদি রিফিল করেন। বুঝছো শুভ? তোমার মতন বড় লোকদের জায়গা হচ্ছে দুবাই। আচ্ছা, আমরা আগে সিম কার্ড কিনে তারপর যদি সময় পাই এই শারাফ ডিজিতে এসে যাব। আজকে আমাদের যে আয়োজক প্রতিষ্ঠান ট্রাভেল আর্কিটেক্ট,
ওনারাই আমাদের জন্য আসলে তো পুরোটাই সব আয়োজন করেছেন। তো আজকে আছে হচ্ছে ডেজার্ট সাফারি, খুব আনন্দ হবে আশা করছি। তো ডেজার্ট সাফারিটা আপনার আমাদেরকে বেলা 3টার দিকে পিক আপ করে নিয়ে যাবে। এখানে মনে হয় সূর্যাস্তটা 6টার আশেপাশে হচ্ছে যখন আমি এসেছি, আরেকবার দেখা লাগবে। তো ডেজার্ট সাফারিটাতে যেটা হবে, আমাদেরকে নিয়ে যাবে, তারপর আমরা ওইখানে মরুভূমিতে ঘুরবো, এরপরে সন্ধ্যায় একটা অনুষ্ঠান হবে, তারপরে হচ্ছে আপনার ডিনারের আয়োজন হবে। আর আমি যখনটা আসছি দুবাইতে, ঠিক তার থেকে অল্প কিছু সময়ের ভিতরে হচ্ছে রমজানটা শুরু হবে, মানে আমি রমজানের আগে এসেছি, তাই আমরা এখানে বসে আসলে রমজানকে শুরু করব। দুবাইয়ের চকচকে সকালে বার দুবাইয়ের রূপ দেখছি। এপাশের একটি ভবন বিশেষভাবে নজরে পড়েছে। শুভ বলছে এটি গরিবের আম্বানি ভবন। কি বলবা? গরিবের আম্বানির বিল্ডিং। কোনটা এটা? ও আচ্ছা, আমাদের প্রায় 1 কিলোর কাছাকাছি হাঁটা, মনে হচ্ছে আধা কিলোর মতন চলে আসছে। আর কিছু পথ গেলেই আমরা ডিউর একটা আউটলেট পাবো। এখানে কত পাখি দেখে লাগছে, ঘুঘু পাখি, কিন্তু আমি সঠিক বলতে পারছি না। এই যে গেলাম, সব উড়ে যাচ্ছে। বাহ, চলো চলো। এখন এসে পৌঁছালাম ওশিয়া হাইপার মার্কেট, নাকি ওসিয়া হবে জানি না, আল খালিদ সেন্টার। এখানেই আমাদের সিম কার্ড। এখানে রাস্তা পার হওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি অবশ্যই এই জেব্রা ক্রসিং পার করবেন, আর চলন্ত অবস্থায় যারা গাড়ি ঘোড়া আছে আপনাকে দেখবেন যে থেমে যায়, থেমে একটা হাত দেখায় অনেক সময়। এটার মানে হচ্ছে সে আপনাকে যাওয়ার জন্য জায়গা দিচ্ছে। এখন যেখানটাতে আসছি, শপিং মলে ঢুকতেই কেএফসি, ফার্স্ট ফ্লোরে যেতে হবে ডিউ আউটলেট পেতে। এখানে এসে দেখতে পাচ্ছি মোবাইল, এই যে একটা মনে হয় ডিউ, পেয়ে গেছি। এই আউটলেটে যেতে হবে। দর্শক, এই মুহূর্তে আমি আপনার যে সিম কার্ড প্যাকেজটা কিনছি দেখাই দিই একটু। হ্যাঁ, এই দেখেন, ওটা পেপার দিয়ে দিয়েছে। আমি ই সিম কার্ড নিচ্ছি, আমারটা নিয়ে হচ্ছে 140, 30 মিনিট পাচ্ছি, 10 জিবি ইন্টারনেট। তো ওরা যেটা করেছে দেখেন, লেখা আছে বোটিম ফ্রি, আর হচ্ছে প্যাকেজগুলো 6 জিবি আর 10 জিবি, আর তার মাঝে আপনার 30 মিনিট, 120 মিনিটস, 90 মিনিটস, এগুলো কিছু ফ্লেক্সি মিনিট অপশন আছে ওদের কাছে। তো ওরা যেটা বলছে যে এগুলো হচ্ছে আপনার, মানে আপনি যদি এতে কল দিতে চান, দেশে কল দিতে চান, তাহলে ওইটা কাজে দিবে। আমি যদি দেশে কল দিব না সরাসরি এটার মাধ্যমে, আমি যেটা করলাম 139 দিরহামে 30 মিনিটের এই প্যাকেজটা কাটলাম। তো এটা ই সিম হিসেবে আসবে। ওরা পাসপোর্ট চাইলো, আর হচ্ছে ওকে ক্যান আই সি, ওকে ওকে, এটা হচ্ছে ই সিমটা আর কি। আচ্ছা, ডিও ই সিম। এর আগের বারে এতি সালাদ চালাচ্ছি, এবার হচ্ছে ডিও নিচ্ছি। তারপর কিছুক্ষণের প্রক্রিয়া আর কি, 5-7 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে হবে। সিম আসলে আমরা ইন্টারনেট নিয়ে রেডি। এখন আমার সিম কার্ড কেনা শেষ, মাথা হচ্ছে ঠান্ডা, আর শুভর হচ্ছে সিম কার্ডে রিচার্জ হলো। ও হচ্ছে যে ট্যুরিস্ট সিম কার্ড, তাই না? আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, এটা কিন্তু আমি এর আগে দুবাই পর্বেও আপনাদেরকে বলেছিলাম। আপনি যখন দুবাইতে আসবেন তখন ইমিগ্রেশন থেকে এটা আপনার একটা অধিকার, আপনি ডিউর একটা 1 জিবি ব্যবহারযোগ্য ডেটা সহ আপনি সিম কার্ড পাবেন। সেটা কি 24 ঘন্টা ভ্যালিড থাকে, 24 ঘন্টার জন্য ভ্যালিড থাকে। এটা হচ্ছে ট্যুরিস্টদেরকে তারা সাহায্য করার জন্য সে সিম কার্ডটা দিচ্ছে। তো ওটা যখন আপনি আনবেন, তারপর আপনি ওটাতে রিচার্জ করে ফেলবেন। রিচার্জ করলে এখানকার যেই আপনার যেই ডাটা প্যাকেজ অনুযায়ী যে সংখ্যাটা ভরবেন, সেই অনুযায়ী আপনার আবার ইন্টারনেট সহ সব কিছু চালু হয়ে যাবে। এখন আপনারও কিন্তু সিম কার্ডটা এখন ফ্রি ছিল আমার জন্য। হ্যাঁ, সিম কার্ডটা ফ্রি, বাট রিচার্জ আপনাকে আচ্ছা 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 আচ্ছা। তো আমরা রাস্তা পার হলাম। ওদের আবার একটা ভালো জিনিস কি জানেন, ওই যে রাস্তা পার হওয়ার যত জায়গা, যে ব্রিজগুলা, সেগুলোতে আবার লিফটের ব্যবস্থা করে রেখেছে। আপনি সিঁড়ি দিয়েও যাতায়াত করতে পারেন, লিফট ধরে যাতায়াত করতে পারেন আর কি। তো আমরা যে রাস্তা পার হলাম, এখন যেখানটাতে আসছি এখানটাতে আপনার চা পাওয়া যায়। কালকে রাতে এ পাশটাতে খেয়েছিলাম। তারপরে আমরা এখানে ওই রেস্টুরেন্টের বাইরে দেখেছি কারাক চা বিক্রি হচ্ছে, সেই চাটা এখন মুখে দেওয়া লাগবে। আর এই পাশে যে বাস্কিন রবিন্স, কম্পিউটার প্লাজা দেখছি, সাবওয়ে দেখছি, ওই পাশে কেএফসি ছিল, পিৎজা হাট ছিল। তার মানে বুঝতে পারছেন এলাকাটা যথেষ্ট ভালো। আর এখান থেকে মেট্রো স্টেশন, মনে হয় এটার নাম হচ্ছে শারাফ ডিজি মেট্রো স্টেশন। খুব চমৎকার একটা জায়গাতে আমাদের হোটেল পড়েছে, গারমা গারাম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে।
এখানে খেয়েছি রাতে। দেখো তো চায়ের কি, চা কি আছে, মাসালা টি, ফ্রেশ মিল্ক টি, ব্ল্যাক টি, জাফরান টি। মশলা চা খাওয়া লাগবে। হাই, হাউ মাচ ইজ ফর দ্য বাদাম টি? Badam tea is 3. 3. Can I get তুমি বাদাম খাবা? Okay, let's have 2 badam teas. Sorry? You want badam milk or with Badam tea. That one will have milk, right? Yeah, badam milk is only badam powder with No, the no. milk. For the badam tea, would there be milk inside it? It's gonna be milk tea. Yes. Okay, so let's make it badam milk tea. Okay? Okay, thank you. তোদের এখানে আবার বাদাম টি লেখা দেখছি। যদিও আমি এর আগে যখন আরব আমিরাতে এসেছি আমি সবসময় যে কারাক টি খুব খেয়েছি। এবার হচ্ছে বাদাম চা খেয়ে দেখে কেমন হয়। তো একটা জিনিস বলে রাখি, ওদের এখানে যে মাসালা চা যেটা হয় বা কারাক চা যেটা হয় সেটা খুব ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই খাবেন। 1 থেকে 1.5-এর ভিতরে দাম পড়ে। এই যে গরমা গরম বাদাম টি। গরমা গরম বলো, গরম গরম বাদাম চা। না, হোটেলের নাম হচ্ছে গরমা গরম। আচ্ছা আচ্ছা, দেখতেও কিন্তু ভালো লাগছে তাই না? হ্যাঁ বাদামের মতন। আবার এখানে হচ্ছে জাফরান দেওয়া আছে। হ্যাঁ, স্যাফরন। খাও তো কেমন? স্যাফরন আছে। তাই খুব বিশেষ কিছু না, কিন্তু খারাপ না স্বাদ। আপনার মুখে খালি মনে হচ্ছে বাদাম যাচ্ছে অনেক। আর চায়ের স্বাদটা হচ্ছে আপনার কারাক চা বলতে যা হতে পারে, সে কারাক চাটা আবার দোকানে যেটা বানায় সেটা না। ওই যে আছে না যে আমরা প্যাকেট যেগুলো কিনে নিয়ে আসি ঘরে অনেক সময়, সে প্যাকেটের চাটা যেটা গুলায় খাই, সেটার যে স্বাদ, ওই স্বাদের মধ্যে খুব বাদাম মিলাই দেওয়া। তবে রংটা ভালো, দেখতে ভালো লাগছে। আরেকটা যে স্যাফরনের একটা স্বাদ, যেটা যে প্যাকেটের ভিতরে যে স্বাদটা থাকে ওই স্বাদটাই। এটার আরেকটা স্বাদ আছে, আমরা ইন্ডিয়া গেলে ওই যে আমুল খাই, যে হ্যাঁ আমুল কাচের বোতলটার যেরকম স্বাদ ওইরকম কিছু। ওরে গরম রে, মার্চ মাসের গরমে কি অবস্থা এখন। আমরা ওই দিক দিয়ে আপনার যে ছায়া দিয়ে হাঁটছিলাম বুঝছেন, ওই পাশ দিয়ে হচ্ছে ছায়া ছিল, আর এখন একদম মুখের উপরে রোদ যেদিকে যাচ্ছি। মানে ঠান্ডা হাওয়া একটা আছে, তারপরেও রোদ, তাতানো রোদ। তো ওই যে গতবার যখন আমি বাহরাইনে গেলাম, রাস্তা পার হচ্ছে আর কি, বাহরাইনে যখন গেলাম তখন ওখানে বলছিল যে তখন প্রায় 40 ডিগ্রির মতন গরম। তো ওখানকার লোকজন বলছে যে আপনার আসেন কয়েকদিন পর, মে মাসে আসছেন তো, জুন জুলাইতে আসেন, দেখবেন 56 ডিগ্রির গরম কেমন লাগে। তো এটা কিন্তু এত গরম না, তারপরেও আমি বলবো অবশ্যই আপনারা সানস্ক্রিন, সানব্লক এগুলো নিয়ে আসবেন। আজকে আমরাও সানব্লক লোশন টোশন মেখে বের হয়েছি, নাহলে দেখবেন কি মানে কোন ফাঁকে যে চেহারা রং পাল্টে যাবে। এই যে শুভর নুরানি চেহারা, দেখি শুভর নুরানি চেহারা হচ্ছে এখন ইতিমধ্যে কালো হওয়া শুরু হয়ে গেছে। আমাদেরকে যেতে হবে এই সোজা পথে, এটা হচ্ছে আমাদের হোটেলের পথ। আর আপনাদেরকে এনাদের বাস স্টেশনের সিস্টেমটা একটু দেখাই দিই, দেখেন কি সুন্দর। এগুলো মনে হয় ভেতরে এয়ার কন্ডিশনার চালু করা আছে। দেখি এখানে ঢোকার সিস্টেম কি, এই যে ভেতরে একদম এসি, পুরো এসি। দেখো ঠান্ডা না, শান্তি। বাস স্টেশনের ভিতরে কিন্তু খুব শান্তি, মানে বাইরের যে তাতানো রোদ সেখান থেকে মনে হচ্ছে আমরা খুব স্বস্তির ভিতরে আছি। যাই হোক, বাইরে যাই, চলো। গরম লাগে প্রচণ্ড। বাংলাদেশি ভাই যারা রোদে পুরে কাজ করেন, আপনাদেরকে সেলুট। আপনারা মানে যাদেরকে এই পরিমাণ পরিশ্রম করতে হয়, সত্যি বলতে আমাদের জন্য তো এই টুকটাকি কষ্ট হয়ে যায়, তাই না? আপনারা অনেকে আছেন অক্লান্ত পরিশ্রম করেন, আপনারা আরও অনেক সম্মান প্রাপ্য আমাদের কাছ থেকে। এখন শান্তি, তাই না? কারণ আমরা এখন ছায়া পেয়েছি, ছায়ার মাঝে দিয়ে হাঁটছি। সিটি ম্যাক্স হোটেল এখানে, আমাদেরটা ওখানে গ্র্যান্ড এক্সেলসিয়র, এপাশে হচ্ছে 4 পয়েন্টস বাই শেরাটন। কয়েকটা হোটেল একই জায়গায়। শো বাজে কয়টা? 2:57। আমাদেরকে আর 15 মিনিটের ভিতরে নিচে নেমে আসতে হবে, গাড়ি চলে আসবে। চাপো।
এই আল্লাহ, কি হচ্ছে এখানে? এখানে মনে হয় একটা বিয়ের অনুষ্ঠান চলছে, একদম চিৎকার করে গান করছে আর কি, এবং গান খুব একটা ভালো গাচ্ছে না। আচ্ছা না, পারিবারিক আয়োজন তো। আচ্ছা, আমরা রুফটপে এসেছি। কি আছে ওখানে? সীসা লাউঞ্জ। উপরে উঠার ওর ইয়েটা কোথায়? ও যে উপরে ওঠার রাস্তায় পাশে। হোটেলের সাথে আসলে সুইমিং পুল সুবিধা আছে, কারণ সুইমিং পুলটা যেহেতু রুফটপ বলা হয়েছিল, এটা দেখতে চাই আসলে সুইমিং পুলটা ঠিক কেমন, কোথায়, দেখে আমরা বের হয়ে যাই ঝটপট। এই যে সুইমিং পুল, ঠিক পিছিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এই হোটেলটার সুইমিং পুল। বেশিক্ষণ থাকা উচিত না, কিছু মানুষ আছে যারা আসলে রোদ পোহাচ্ছে, গোসলে নামবে। দেখে গেলাম, খুব আহামরি কিছু না, কিন্তু তপ্ত রোদে নামতে নিশ্চয়ই ভালো লাগবে, কারণ বুর্জ খলিফার ভিউ ছিল। এখান থেকে তো বুর্জ খলিফা দেখাই যায়, কিন্তু বুর্জ খলিফা দেখতে মজা হচ্ছে একদম সামনে থেকে। যাবা শুভ পার্টিতে? এখানে একটা প্যাচ খেতে হয়। যে লিফটটা থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, ওই লিফটটা থেকে আপনি সরাসরি কখনো এখানে পৌঁছাতে পারবেন না, আপনাকে প্যাচ খেতে হবে। এই যে এখান দিয়ে একটা প্যাচ খেয়ে 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 আপনি আপনার ঘরে গিয়ে পৌঁছাবেন। হাই, এ পাশে হচ্ছে আমাদের বাইরের দৃশ্য। এই রুমটা একটু বড় লাগার কারণ কি, আসলে অন্য রুমগুলোতে হয়তো এখানটাতে একটা বারান্দা ধাঁচের কিছু থাকে, আর যেহেতু এখানে বারান্দা নেই, এই রুমটা হয়ে গেছে মোটামুটি যথেষ্ট বড়। 43229 এটাই। ওকে, ইয়েস, ফর ডেজার্ট সাফারি। ওকে, দর্শক, এর পরের পর্বে আমরা দুবাই ভ্রমণের আকর্ষণীয় এক অভিজ্ঞতা ডেজার্ট সাফারি উপভোগ করব। চ্যানেলে সাবস্ক্রাইব করে ও আমার পেজে ফলো করে ধারাবাহিক সকল পর্ব দেখে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। সবাইকে ধন্যবাদ।